বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খালেদা জিয়ার সঙ্গী হচ্ছেন যারা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছে। আজ ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে তাকে নেওয়া হয়েছে। এরপর জানাবো আরও ৩৬ আসনে মনোনয়ন দিল বিএনপি। ২৩৭ আসনের মনোনয়ন দেওয়ার পর ফাঁকা আরও ৩৬টি আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। আজ বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ১৫ বছরের মধ্যে সেনাবাহিনী যেন দাঁড়াতে না পারে পরিকল্পনা আওয়ামী লীগ এবং ভারতের, সতর্ক করেছিলেন মেজর নাসির। পিলখানায় সংগঠিত বর্বর হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় ১১ মাস তদন্ত শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। তদন্ত কমিশনের ৩৬০ পৃষ্ঠার মূল প্রতিবেদনে আওয়ামী লীগের সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার বিষয়টির কথা মেজর নাসিরের জবানবন্দিতে উঠে এসেছে। বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো চশমা প্রতীকে নির্বাচন করবে ৮ দলের শরিক দল জাগপা। চশমা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে ৮ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। আজ রংপুরে ঈদগাহ মাঠে ৮ দল আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি পঞ্চগড় থেকে চশমা প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো সেনাপ্রধানকে মানসিক ভারসাম্যহীন বলে কড়া বার্তা ইমরান খানের। পাকিস্তানের সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল অসীম মুনিরের বিরুদ্ধে কড়া ভাষায় অভিযোগ তুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বোন উজমা খানের সঙ্গে সাক্ষাতের সময় ইমরান পাকিস্তানের সেনাবাহিনী প্রধান মুনিরকে মানসিক ভারসাম্যহীন বলে আখ্যায়িত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার সফর সঙ্গী হয়েছেন যারা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বৃহস্পতিবার। এরপর শুক্রবার তাকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়ার একটি কথা শোনা যায়। তার ব্যক্তিগত চিকিৎসক ১৬ জন বেগম জিয়ার সঙ্গে যাবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকাল ৩:৩০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হওয়ার কথা রয়েছে। পরে ঢাকায় পৌঁছানোর পর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। কাতার এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা হয়। এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার জন্য আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে, তার জন্য সবাই যেন দোয়া করে সে বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। তার মধ্যে একজন মহিষী নারীকে যেন সুচিকিৎসা দেওয়া হয় সে ব্যাপারটি তিনি আহ্বান জানিয়েছেন।
৩৬ আসনে মনোনয়ন দিল বিএনপি। ২৩৭ আসনের মনোনয়ন দেওয়ার পর ফাঁকা ৩৬টি আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলটির মহাসচিব মির্জা আলমগীর হোসেন। স্থগিত মাদারীপুর শিবচরে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এছাড়াও যাদের বিভিন্ন জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে এর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কয়েকজনের নাম আপনাদের জানানো হচ্ছে। ঠাকুরগাঁও ২, আব্দুল সালাম দিনাজপুর ৫, একেএম কামরুজ্জামান নওগাঁ ৫, জাহিদুল ইসলাম ধলু নাটোর ৩, আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ ১, রেজা সেলিম। এছাড়াও নড়াইল ২-এ মোহাম্মদ মনিরুল ইসলাম যশোর ৫-এ, এম ইকবাল হোসেন খুলনা ১, আমির এজাজ খান পটুয়াখালী ১, শহীদুল ইসলাম ঝালকাঠি, রফিকুল ইসলাম বরিশাল ৩, জয়নাল আবেদিন টাঙ্গাইল ৫, সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহ ৪, মোহাম্মদ আবু আহাব আকন্দ ওয়ালিদ কিশোরগঞ্জ ১, মোহাম্মদ মাজহারুল ইসলাম। এছাড়া কিশোরগঞ্জ ৫, মুজিবুর রহমান মানিকগঞ্জ ১, এস এ জিন্না কবির মুন্সীগঞ্জ ৩, কামরুজ্জামান ঢাকা ৭, হামিদুর রহমান ঢাকা ৯, হাবিবুর রশিদ ঢাকা ১০, শেখ রবিউল আলম ঢাকা ১৮, এস এম জাহাঙ্গীর হোসেন গাজীপুর ১, মোহাম্মদ মুজিবুর রহমান রাজবাড়ী ২, মোহাম্মদ হারুনুর রশিদ ফরিদপুর ১, খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর ১, নাদিরা আক্তার মাদারীপুর ২, জাহানদার আলী খান সুনামগঞ্জ ২, নাসির হোসেন সুনামগঞ্জ ৪, নুরুল ইসলাম সিলেট ৪, আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ ১, রেজা কিবরিয়া কুমিল্লা ২, সেলিম ভুঁইয়া চট্টগ্রাম ৩, মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম ৬, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম ৯, মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম ১৫, নাজমুল মোস্তফা আমিন কক্সবাজার ২, আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ। সতর্ক করেছিলেন মেজর নাসির, ১৫ বছরের মতো সেনাবাহিনী যেন দাঁড়াতে না পারে পরিকল্পনা আওয়ামী লীগের। পিলখানায় সংগঠিত বর্বর হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকারে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় ১১ মাস তদন্ত শেষে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। তদন্ত কমিশনে ৩৬০ পৃষ্ঠার মূল প্রতিবেদনে আওয়ামী লীগের সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার বিষয়টির কথা মেজর নাসিরের জবানবন্দিতে উঠে আসে। ২০০৮ সালে জুন মাসে আনুমানিক ১ থেকে ৬ বা ৮ তারিখের মধ্যে মেজর নাসির নামের একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার বরিশাল ডিজিএফআইয়ের লেফটেন্যান্ট কর্নেল আব্দুল সালামের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং লেফটেন্যান্ট কর্নেল আব্দুল সালামের সঙ্গে দেখা করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় মেজর নাসির লেফটেন্যান্ট কর্নেল সালামের সঙ্গে দেখা করেন এবং ২টি বই উপহার দিয়ে নিম্নলিখিত তথ্য দিয়েছিলেন। মেজর নাসির জানান, তিনি সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। একই এয়ারক্রাফটে তিনি আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতাকে দেখেছেন যারা ভারতে বারাসাতে এর সঙ্গে বৈঠক করে ফিরছিলেন। সেখানে আবুল হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তিনি জানান, তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বড় ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। তাদের বক্তব্য ছিল আগামী ১২ থেকে ১৫ বছরের মধ্যে সেনাবাহিনী যেন নৈতিকভাবে দাঁড়াতে না পারে সেভাবে আঘাত হানার পরিকল্পনা তারা করছিল। লেফটেন্যান্ট কর্নেল সালাম সঙ্গে সঙ্গে ডিজিএফআইয়ের ডিরেক্টর সিআইবি ব্রিগেডিয়ার বারিকে বিষয়টি অবহিত করেছিলেন, কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে উল্টো লেফটেন্যান্ট কর্নেল সালামকে তিরস্কার করেছিলেন। সূত্র সাক্ষী নম্বর ৫৭ খ। ২০০৮ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি মেজর অবসরপ্রাপ্ত নাসির উদ্দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ইন্ডিয়ান হাইকমিশনে ট্যুরিস্ট ভিসার আবেদন করেন। প্রথমে সেখানে গেলে মেজর নাসিরকে তার ভিসার জন্য ডিফেন্স উইংয়ে যোগাযোগ করতে বলা হয়। পরের দিন মেজর নাসির হাইকমিশনে আবার যান এবং রিসিপশনে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করেন। এরপর তাকে বলা হয় আগে নিরাজ শ্রীবাস্তের সঙ্গে দেখা করতে হবে। প্রথম সাক্ষাৎটি ছিল বন্ধুত্বপূর্ণ। দিল্লি থেকে আসা তরুণ কর্মকর্তা মেজর নাসিরকে বিস্কুট ও কফি অফার করে মুখ
মুক্তিযুদ্ধ নিয়ে অর্ধঘণ্টা আলোচনা করেন এবং মেজর নাসিরকে পরের দিন আসতে বলেন। দ্বিতীয় দিন তিনি কিছুটা গম্ভীর হয়ে বলেন, বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ এবং পাকিস্তানের আদর্শ অনুসরণ করে। তিনি বলেন, বাংলাদেশের আর্মি, নেভি এবং এয়ারফোর্স ডক্ট্রিন পাকিস্তানের সঙ্গে একই। এরপর তিনি মেজর নাসিরকে পদোয়া সম্পর্কে জিজ্ঞেস করেন। মেজর নাসির বলেন, তিনি আমেরিকায় অবস্থান করার কারণে কিছু জানেন না। নিরাজ শ্রীবাস্তব বলেন, পাদোয়াতে বিডিআর 16 থেকে 17 জন বিএসএফ সদস্যকে হত্যা করেছে। এটি ছিল একটি গুরুতর উস্কানিমূলক ঘটনা। তিনি বলেন, এই 16 থেকে 17 জন বিডিআরকে হত্যার ঘটনায় তারা বাংলাদেশে এই ধরনের 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। এটি তাদের মূল টার্গেট ছিল। চশমা প্রতীকে নির্বাচন করবে 8 দলের শরিক দল জাগপা। চশমা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে 8 দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। আজ দলীয় প্রধান রাশেদ প্রধান এই ঘোষণা দেন। আজ রংপুরে ঈদগাহ মাঠে 8 দল আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। রাশেদ প্রধান বলেন, রংপুর বিভাগের মাস্তান হিসেবে পঞ্চগড় জেলার সন্তান আমি অত্যন্ত গর্বিত, কারণ বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে জোটের জরিপে 8 দলের সবথেকে বেশি আগে আছে রংপুর বিভাগে। আগামী নির্বাচনে 8 দলের প্রতীক হবে দাঁড়িপাল্লা, হাতপাখা, রিকশা, দেওয়ালঘড়ি, বটগাছ, চশমা এবং ফুলকপি। 8 দলের যে কোনো একটি প্রতীক পাবেন আপনার এলাকায়, তাকে সকলে মিলে জয়যুক্ত করতে হবে। আমি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচন করব ইনশাল্লাহ। জাগপার মুখপাত্র আরও বলেন, আমার রংপুর বিভাগে 8টি জেলা রয়েছে, 33টি আসনে কোনো চাঁদাবাজকে আপনারা ভোট দেবেন না, এই বিষয়টি আমি আপনাদের বলে দিতে চাই, কারণ এদেশে চাঁদাবাজরা কোনো ঠাঁই পাবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যেতে হবে। যারাই চাঁদাবাজি করুক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের সর্বোত্তক কাজ করতে হবে বলে জানিয়েছেন জাগপার এই নেতা। তিনি বলেন, দেশটা আমাদের, সুতরাং আমাদেরকে এ ব্যাপারে কাজ করতে হবে। দেশের প্রতিটি মানুষকে নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মনে করেন জাগপার এই নেতা। তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অবশ্যই সবাইকে একসঙ্গে নিয়ে মিলেমিশে কাজ করতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেই ব্যাপারটিতে কথা বলেছেন জাগপার এই নেতা।